সাল ১৯৫৯ রুশের উরাল পাহাড়ে একটি এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যেটির রহস্য আজও পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি। ৯ জন লোক যারা -৩০°C তাপমাত্রায় বুকে সাহস নিয়ে সামনে চলতে থাকে, তখনই হঠাৎ তাদের সাথে একটি এমন রহস্যময় ঘটনা ঘটে যেটি তাদের মৃত্যুর দরজায় নিয়ে যায়। কিছু বডির মুখ আর জিহ্বা গায়েব ছিল, আর কিছু বডির হাত ও পা পুরোপুরি জ্বলে গিয়েছিল। তাদের সাথে এমন কি হয়েছিল এটি কেউই জানতো না। আসলে তাদের সাথে কি এমন ঘটেছিল? কিছু লোক মনে করে তাদের উপরে কোনো এক ভয়ঙ্কর প্রাণী আক্রমণ করেছিল, আবার কেউ কেউ মনে করে তাদের এই ঘটনার পিছনে এলিয়েনদের হাত রয়েছে। তো স্বাগতম আপনাকে ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। 23 জানুয়ারি 1959 সকালে হাইকিং টিমের 10 জন লোক ট্রেনে উঠে পড়ে আর সাইবেরিয়ার উরাল মাউন্টেন রেঞ্জের দিকে যাত্রা শুরু করে। এই টিমটিতে 8 জন ছেলে আর 2 জন মেয়ে ছিল, যার মধ্যে ইগোর ডেটলফ তাদের গ্রুপ লিডার ছিল। তারা তাদের সাথে একটি রেজিস্টার রেখেছিল যেটিতে প্রতিটা মুহূর্তের খবর লিখে রাখা হচ্ছিল। ট্রেনে যাত্রার সময় গ্রুপ লিডার ইগোর ডেটলফ রেজিস্টারে এন্ট্রি করেছিল, যেখানে লেখা ছিল, আমি ভাবছি এই ভ্রমণে আমাদের জন্য কি অপেক্ষা করছে, আমরা আসলে কোন জিনিসের মুখোমুখি হতে চলেছি, আসলে কি কিছু নতুন হতে চলেছে। পরের কিছুদিন গ্রুপটি ট্রেন, বাস, ট্রাক আর ঘোড়ায় সফর করে। তারপর তারা তাদের সাথে নিয়ে যাওয়া স্কেটিং বোর্ডের সাহায্যে বরফের মধ্য দিয়ে সামনে চলতে থাকে। 28 জানুয়ারি ইউরি ইউডেন নামক একজন হাইকারের মনোবল ভেঙে যায়, আর সে ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। আর বাকি 9 জন হাইকার মিলে প্ল্যানটিকে কন্টিনিউ করার কথা ভাবে। এটি সেই সময়কার ফটো যখন ইউরি তার বাকি 9 বন্ধুকে বিদায় জানিয়ে ফিরে যাচ্ছিল, কিন্তু সে জানতোই না এটি তাদের শেষ দেখা হতে চলেছে। বাকি 9 জন নিজেদের সফর বরফের পাহাড়ের মধ্যে চলমান রাখে আর ডায়েরির সাথে ক্যামেরার ব্যবহার করে পুরো যাত্রাটিকে ডকুমেন্ট করা শুরু করে। তাদের তোলা ফটো আর ডায়েরিতে যা লেখা ছিল সেটি তো তখনও পর্যন্ত পুরোপুরি নর্মাল ছিল। 1 ফেব্রুয়ারি তারা সবাই মিলে সেই পাহাড়ের নিচে পৌঁছায় যেটিকে সেখানকার লোকাল লোকজন মাউন্টেন অফ দ্য ডেড নামে জানতো। তারা সেই পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করে আর পাহাড়ে একটি ছোট্ট জায়গায় ক্যাম্প করার কথা ভাবে। এটি সেই ফটো যেটি তাদের ক্যামেরা থেকে পাওয়া গিয়েছিল। আর সেই সময় তাদের রেজিস্টারে শেষ যে লেখাটি ছিল সেটির ট্রান্সলেশন হলো, মানুষের গ্রাম থেকে 100 কিলোমিটার দূরে তীব্র বাতাসের মধ্যে এই ভয়ঙ্কর পাহাড়ে টিকে থাকা খুবই কষ্টকর। এ পর্যন্ত যা কিছু হয়েছিল সেই সব কিছুই তাদের রেজিস্টার খাতায় এন্ট্রি করা হয়েছিল, কিন্তু এরপর কি হয়েছিল সেটি কেউই জানতো না। এই ভ্রমণটিতে তাদের 16 দিন লাগার কথা ছিল। যাত্রার শুরুতে তারা তাদের ফ্যামিলিকে বলেছিল যখন তাদের ভ্রমণ শেষ হয়ে যাবে তখন তারা একটি টেলিগ্রাফের মাধ্যমে তাদের জানিয়ে দিবে যে তাদের ভ্রমণ শেষ হয়েছে। অন্যদিকে তাদের ফ্যামিলি অনেক টেনশনে পড়ে যায়, কারণ 16 দিন পার হবার পরও আরও 15 দিন কেটে গিয়েছিল, কিন্তু না গ্রুপ লিডার ডেটলফের কোনো খোঁজ পাওয়া যায় আর না সেই গ্রুপের কোনো খবর। এরপর ভলেন্টিয়ারদের একটি গ্রুপ তৈরি করা হয়, যারা 26 ফেব্রুয়ারি পাহাড়ের উপরে তৈরি হাইকারদের সেই ক্যাম্পটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এই ক্যাম্প দেখে আন্দাজ করা কষ্টকর ছিল না যে এখানে এমন কিছু ঘটেছে যা কোনোভাবেই নর্মাল ছিল না। টেন্টগুলো বরফের পাতলা লেয়ারের নিচে ঢাকা পড়েছিল, আর সেটির ভেতর হাইকারদের সকল জিনিসপত্র একদম ঠিকঠাক ছিল, কিন্তু টেন্টের কাপড় ভেতর থেকে চাকুর সাহায্যে ফাড়া হয়েছিল। এমন মনে হচ্ছিল যে টেন্টের ভেতরে এমন কিছু হয়েছিল যা তাদের টেন্ট ফেরে পালাতে বাধ্য করেছিল। পরের দিন আশেপাশে হাইকারদের খোঁজার চেষ্টা চালানো হয়। ভেতর থেকে ফাড়া টেন্টের কাছেই কিছু ফুটপ্রিন্টস বরফের উপরে দেখা যায়, যেটি আস্তে আস্তে নিচের দিকে গিয়েছিল। এই ফুটপ্রিন্টগুলোতে কিছু জুতার ছাপ আর কিছু খালি পায়ের ছাপ ছিল। আপনাদের এখানে বলে রাখি, যখন একটি দল বরফের উপরে লাইন ধরে চলতে থাকে তখন সবার আলাদা আলাদা পায়ের ছাপ পড়ে, আর ইনভেস্টিগেশন টিম লম্বা লম্বা লাইন নয় বরং নর্মাল লাইন দেখতে পায়। এই পায়ের ছাপগুলি 500 মিটার পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছিল। তারপর হঠাৎই পায়ের ছাপগুলি কোথাও গায়েব হয়ে গিয়েছিল, হয়তো জড়তে থাকা বরফ সেই ছাপগুলোকে ঢেকে ফেলেছিল। ইনভেস্টিগেশন টিম এই পায়ের ছাপগুলো দেখে সামনে চলতে থাকে, আর কিছু সময় পর তারা একটি দেবদার গাছের কাছে পৌঁছায়। সেখানে তারা একটি নিভে যাওয়া বনফায়ার খুঁজে পায়, আর তার সাথে ইউরি ক্রিভনেশিন আর ইউরি ইয়োরোসিং এর বরফে জমে যাওয়া ডেড বডি খুঁজে পায়। এই 9 জন হাইকারের লাশ খুঁজতে প্রায় 2 মাস সময় লেগে যায়। প্রথম 2 জন হাইকার অনেক কম জামা কাপড় পরেছিল, না কোনো জ্যাকেট, না কোনো প্যান্ট, না কোনো গ্লাভস বা জুতা, আর না কোনো এমন জিনিস যা তাকে এই ভয়ঙ্কর ঠান্ডা থেকে বাঁচাতে পারে। তারা শুধু হালকা শার্ট আর আন্ডার প্যান্ট পরেছিল। যখন ওয়েদার আর্কাইভে দেখা যায় তখন সবাই বুঝতে পারে যখন তাদের মৃত্যু হয়েছিল সেই সময় এখানকার টেম্পারেচার -30°C ছিল, কিন্তু তাদের জামা কাপড় এমন ছিল যেগুলো গরমের সময় পরা হয়। কিন্তু এমন কেন করেছিল? পাশে থাকা দেবদার গাছেও কিছু আজব চিহ্ন পাওয়া যায়। এটির মাথায় 5 মিটার পর্যন্ত ডালপালা ভাঙা ছিল, যেটি দেখে মনে হচ্ছিল এই লোকগুলো নিজেদের যান বাঁচাতে রাতের অন্ধকারে এই গাছটিতে ওঠার চেষ্টা করছিল। আরও 3 জন হাইকারের ডেড বডি টেন্ট থেকে কিছুটা দূরে দেবদার গাছের কাছেই বরফে জমে থাকা অবস্থায় পাওয়া যায়।
এই তিনজন আগের দুজনের থেকে কিছুটা গরম কাপড় পরেছিল, কিন্তু তাদের কাছে জুতা আর গ্লাভস ছিল না। এই তিনজন হাইকারের লাশের ডাইরেকশন টেন্টের দিকে ছিল। দেখে মনে হচ্ছিল তারা জঙ্গল থেকে উপরে টেন্টের দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে মারা যায়। এদের বডির উপরে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। কিন্তু ডাক্তার এই 5 জনের মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া বলে সবাইকে জানায়। এটি সেই কন্ডিশন যেখানে অতিরিক্ত ঠান্ডার মধ্যে থাকার কারণে বডির সকল তাপ বেরিয়ে যায়। বাকি 4 জন হাইকারের বডি জঙ্গলের একটি খাদ থেকে উদ্ধার করা হয়। এদের একজ্যাক্ট লোকেশন সেই দেবদার গাছের থেকে 75 মিটার অপোজিট ডাইরেকশনে ছিল। তাদের মধ্যে 3 জনের ভয়ঙ্কর আঘাত লেগেছিল, যার মধ্যে একজনের মাথা ফেটেছিল আর একজন মেয়ের বুকের খাঁচাও ভেঙে গিয়েছিল। মেডিকেল এক্সামিনারদের মনে হয়েছিল এমন আঘাত কোনো মানুষ বা জন্তুর হামলার কারণে হয়নি। তারা মনে করে এই 4 জন কোনো উঁচু জায়গা থেকে নিচে পড়েছিল। ভয়ঙ্কর জন্তুর হামলার কথা বলা হয়েছিল কারণ এদের মধ্যে 2 জনের চোখ বের করে ফেলা হয়েছিল আর একজন মেয়ের জিহ্বাও মিসিং ছিল। সবথেকে অবাক করার মতো বিষয় ছিল ক্রাইম সিনে খুঁজে পাওয়া 2টি টি শার্ট আর একটি প্যান্ট এমন ছিল যে যার উপরে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল লাগানো ছিল। প্রথমে তো এটি ভেবে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছিল যে এদের কেউ হত্যা করেছে, কিন্তু 28 মে এই ক্রিমিনাল কেসকে বন্ধ করে দেওয়া হয়, কারণ এই কেসটিতে এমন কিছুই দেখা যাচ্ছিল না যেটি থেকে এটি কনফার্ম হওয়া যায় যে এদের মার্ডার করা হয়েছে। তাহলে এই 9 জন লোকের সাথে হয়েছিলটা কি? এদের কি এমন ইমার্জেন্সি কারণ ছিল যার জন্য টেন্টের কাপড়কে ছুরির সাহায্যে কেটে বাইরে পালাতে হয়েছিল? আর এটি কেমন ইমার্জেন্সি প্রয়োজন যেটি টেন্টের বাইরে আসতেই শেষ হয়ে গিয়েছিল? কারণ তাদের পায়ের ছাপ পালানোর নয়, বরং নর্মালভাবে হাঁটার ছাপ ছিল। মানে টেন্টের ভেতরে ভয়ঙ্কর যাই হয়েছিল সেটি টেন্টের বাইরে আসতেই ঠিক হয়ে যায় আর তারা নর্মালভাবেই হাঁটতে শুরু করে। অফিসিয়াল রিপোর্টের হিসাবে এই 9 জনের মধ্যে 6 জন হাইকারের মৃত্যু হাইপোথার্মিয়ার কারণে হয়েছিল, কিন্তু এদের বডির কন্ডিশন দেখে এটা ভাবা মুশকিল ছিল যে তারা ঠান্ডার কারণে মারা গিয়েছিল। ততক্ষণে এই কেস ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে প্রচার হয়ে গিয়েছিল। হাইকারদের ফ্যামিলি মেম্বার্স আর কিছু লোক সোভিয়েত ইউনিয়নের উপরে হাইপোথার্মিয়া মৃত্যুর বিষয়টির বিরুদ্ধে আওয়াজ ওঠাতে শুরু করে। তারা মনে করেছিল যে সোভিয়েত ইউনিয়ন সরকার হাইকারদের মৃত্যুকে ধামাচাপা দিয়ে আসল রহস্যকে লুকানোর চেষ্টা করছে। যখন সেই 2টি টি শার্ট আর প্যান্টের উপর থেকে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল খুঁজে পাওয়া যায়, তখন সবার চোখ যায় নিউক্লিয়ার অ্যাশের দিকে, কারণ এটি সেই সময় ছিল যখন সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার চলছিল। আর শুধু 4 বছর আগে আমেরিকা হিরোশিমা আর নাগাসার উপরে নিউক্লিয়ার বোম ফাটিয়ে পৃথিবীকে তাদের ক্ষমতার একটি ঝলক দেখিয়েছিল। এরপর সোভিয়েত ইউনিয়নও কয়েকবার নিউক্লিয়ার টেস্ট করেছিল। লোকজন মনে করেছিল সোভিয়েত ইউনিয়ন এই পাহাড়ের উপরে লুকিয়ে কোনো নিউক্লিয়ার টেস্ট চালিয়েছিল, যেটি রেডিয়েশনের কারণে এই 9 জন হাইকারের জীবন চলে যায়। এখন হাইপোথার্মিয়াকে মৃত্যুর কারণ বানিয়ে কেসকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। ইনভেস্টিগেশন টিম এই কেসটিকে বিজ্ঞানের চোখে দেখতে শুরু করে। ইনভেস্টিগেশন টিম ভাবতে থাকে হয়তো এই ঘটনা বরফের পাহাড় ধসে পড়ার কারণে ঘটেছিল। হয়তো ওই দিন রাতে যখন হাইকার্সরা ঘুমাচ্ছিল তখন হঠাৎই তারা বুঝতে পারে তাদের উপরে বরফের পাহাড় ভেঙে পড়ছে, তাই তারা ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু এই বরফের পাহাড় ধসে পড়ার থিওরি অনেকের কাছেই হজম হয় না, কারণ যদি সত্যি সত্যি বরফের পাহাড় ধসে পড়ার কারণে এই ঘটনা ঘটে তাহলে টেন্টের উপরে পড়ে থাকা বরফের লেয়ার অনেক মোটা হতো। আর দ্বিতীয়ত এই টিমের লিডার ইগোর ডেটলভ অনেক অভিজ্ঞ ছিল। সে কখনোই এমন জায়গায় টেন্ট লাগাবে না যেখানে বরফের পাহাড় ভেঙে পড়ার ভয় রয়েছে। এই ঘটনার পর 6 বার সেখানে ইনভেস্টিগেশন করা হয়, কিন্তু কেউ এখানে এমন কোনো কন্ডিশন নোটিশ করতে পারে না যেখান থেকে বরফের পাহাড় ভেঙে পড়তে পারে। হ্যাঁ, এই পাহাড়ের উপর ভয়ঙ্কর পরিস্থিতি তো অবশ্যই রয়েছে, কিন্তু সেটি এপ্রিল আর মে মাসে, কারণ তখন এখানকার বরফ গলতে শুরু করে। কিন্তু এই 9 জন হাইকার্স ফেব্রুয়ারি মাসে গিয়েছিল যখন এমন কোনো কন্ডিশনই ছিল না। এটি হলো একজন হাইকারের ক্যামেরা থেকে নেওয়া সব থেকে শেষ ফটো, যেটি ওই রাতে তোলা হয়েছিল যখন এই ঘটনা ঘটেছিল। ছবিটি দেখে মনে হচ্ছে যে এটি কোনো লাইটের ফটো, যেটি অন্ধকার থাকার কারণে ক্যামেরার লেন্স ঠিকমতো ফোকাস করতে পারেনি। এই ফটোটি খুঁজে পাওয়ার পর নতুন থিওরি জন্ম নিতে শুরু করে। কিছু লোক মনে করে এটি আকাশে থাকা কোনো আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের ফটো, আবার কিছু লোক বলে থাকে এটি টেন্টের উপরে লাগানো ইমার্জেন্সি লাইট অথবা ক্যান্ডেল লাইটের ফটো। একটি বিষয় তো পরিষ্কার যে এটি যে জিনিসের ফটোই হোক না কেন, হোক রকেট, ইউএফও অথবা কোনো মিটারাইট, ওই জিনিস তাদের কাছে আসেইনি। যদি এমনটা হতো তাহলে টেন্টের আশেপাশে কোনো জিনিসের ক্র্যাশ হওয়ার টুকরো কেন পাওয়া যায়নি? এই ফটোটির আসল রহস্য এখনো সামনে আসেনি। এখন আমাদের আসল প্রশ্ন হলো, আসলে ডেটলভ আর তার বাকি মেম্বারদের সাথে ঘটা ঘটনার আসল কারণ কি ছিল? কেন তারা টেন্টকে ভেতর থেকে ফিরে পালিয়েছিল? কিভাবে কিছু হাইকার্সদের ভয়ঙ্কর আঘাত লেগেছিল? আর কেনই তারা এত ঠান্ডার মধ্যেও এত পাতলা জামা কাপড় পরেছিল, যেখানে তারা সবাই এক্সপিরিয়েন্স হাইকার ছিল? ঘটনার সত্য জানার জন্য আমরা আরও একবার টেন্টের দিকে লক্ষ্য করি, যেটি এখনো পর্যন্ত সবথেকে বড় রহস্য তৈরি করে রেখেছে। ঘটনার দিন রাতে একটি ফটোতে দেখা যায় টেন্টের ভেতর থেকে এক্সস্ট পাইপ বাইরে বের করা হয়েছিল। এই এক্সস্ট পাইপ আর ভেতরে রাখা স্টোভ মানে চুলা গ্রুপ লিডার ইগোর ডেটলভ নিজেই বানিয়েছিল। ঘটনার দিন রাতে তারা ওই স্টোভকে ব্যবহার করেছিল।
কারণ টেন্টের ভেতর থেকে রান্না করা খাবার পাওয়া গিয়েছিল। হতে পারে যখন এক্সস্ট পাইপকে বন্ধ করে দেওয়া হয় সেটিতে কিছু জ্বলন্ত কয়লা রয়ে যাওয়ার কারণে টেন্টের ভেতরে আগুন লেগে যায়। যখন টেন্টটি পাওয়া যায় তখন সেখানে এক্সস্ট পাইপ মিসিং ছিল, মানে টেন্টে আগুন লাগার কারণে যে ধোঁয়ার সৃষ্টি হয়েছিল সেটি বাইরে যাওয়ার রাস্তা না পেয়ে টেন্টের ভেতরে জমতে থাকে, যে কারণে ভিতরে থাকা হাইকারদের শ্বাসকষ্ট হতে শুরু করে। তারা ধোঁয়াকে কন্ট্রোল করতে না পেরে টেন্টকে ফেরে বাইরে বেরিয়ে আসে। এই থিওরিকে প্রুভ করার জন্য অনেকগুলো এভিডেন্সও ছিল, কারণ হাইকারদের কাপড় আর টেন্টের উপর পোড়া চিহ্ন পাওয়া গিয়েছিল আর কিছু বডির মুখ থেকে রক্ত বের হয়েছিল। আপনাদের বলে রাখি, ধোয়ার কারণে অতিরিক্ত কাশি হয়ে থাকে আর বেশিরভাগ সময় অতিরিক্ত কাশির কারণে মুখ থেকে রক্ত বের হয়ে আসে। বাইরে বের হওয়ার পর তারা রিল্যাক্সভাবে হাঁটতে থাকে আর তাদের জন্য শেল্টার খুঁজতে থাকে। কিছু হাইকার কোনো গরম কাপড় ছাড়াই টেন্ট থেকে বেরিয়ে এসেছিল। শেল্টারের জন্য একটি জায়গা তাদের আগে থেকেই জানা ছিল, এই জন্য তারা নিচে গাছের কাছে চলে আসে। এখানে একটি বনফায়ার জ্বালায়, যেটি জ্বলে যাওয়া কয়লায় ইনভেস্টিগেশন টিম দেবদার গাছের কাছে পেয়েছিল। 4 জন হাইকার যারা অনেক কম কাপড় পরেছিল তারা জঙ্গলে লাকড়ি খোঁজার জন্য আরো নিচে চলে যায়। সেখানে খাদের মধ্যে একটি ছোট্ট বরফের পাহাড় ধসে পড়ে। উপর থেকে বরফের পাহাড় ভেঙে পড়ার কারণে তাদের অনেক ভয়ঙ্কর আঘাত লাগে, মাথা ফেটে যায়, বুকের পাঁজরও ভেঙে যায় আর চেস্টে ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়। 2 জন হাইকার যারা অনেক কম কাপড় পরেছিল তারা সেই সময় দেবদার গাছের কাছেই ছিল। বেঁচে থাকা 3 জন হাইকার উপরে টেন্টের দিকে উঠতে থাকে আর রাস্তায় তারা অতিরিক্ত ঠান্ডার কারণে জমে ফ্রিজ হয়ে সেখানেই মারা যায়। গাছের কাছে থাকা 2 হাইকার্স আগুন নিভে যাওয়ার কারণে ফ্রিজ হয়ে সেখানেই মারা পড়ে। এখন রইল রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস। তো আপনাদের বলে রাখি, সব জিনিসেই কিছুটা রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, কিন্তু এই কাপড়গুলো প্রয়োজনের থেকে অনেক বেশি রেডিও অ্যাক্টিভ ছিল। গ্রুপের একজন মেম্বার আলেকজান্ডার ক্লোভিডর প্রথমে একটি নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে কাজ করত আর জর্জ ক্রিভেশনে একটি টপ সিক্রেট নিউক্লিয়ার প্রোডাকশনে কাজ করত। খুঁজে পাওয়া রেডিও অ্যাক্টিভ কাপড়গুলো এই 2 জনের, আর বাকি সবার কাপড় থেকে নর্মাল কোয়ান্টিটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট পাওয়া যায়। আর যেই হাইকারদের বডি পার্ট মিসিং ছিল, হতে পারে যখন তাদের আঘাত লাগে আর তারা জীবনের সাথে যুদ্ধ করতে শুরু করে, ঠিক তখন তাদের উপরে কোনো ভয়ঙ্কর জন্তু হামলা করেছিল। এই ঘটনার 65 বছর পার হয়েছে। 10 জন মেম্বার্সের এই গ্রুপটিতে শুধু ইউরি ইডেনই বেঁচে ছিল, যে এই ভ্রমণে মনোবল হারিয়ে মাঝ রাস্তা থেকে ফিরে এসেছিল। তার নর্মাল মৃত্যু 76 বছর বয়সে 27 এপ্রিল 2013 সালে হয়েছিল। কিন্তু এই ঘটনা 65 বছর পার হয়ে গেলেও আজও মানুষ এই ঘটনাটি শুনলে শিউরে ওঠে। আর সেই পাহাড়টিকে সবাই একটি নামে ভয় পায়, আর সেটি হলো মাউন্টেন অফ দ্য ডেড।